হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হার হিম বাংলা হরর চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন বাংলা ভয়ঙ্কর গল্প। গল্পের নাম অশরীরীর কান্না, লেখক অপূর্ব কুমার চক্রবর্তী। তো চলুন গল্পটা শুরু করি। সুদীপ্ত কিছুদিন যাবৎ শারীরিকভাবে বেশ অসুস্থতা বোধ করছে, কিন্তু আর্থিক কারণে চিকিৎসার কথা তার চিন্তাতেই আসে না। আত্মীয় স্বজন থাকলেও সে বড় একা, নিঃসঙ্গ, অবাঞ্ছিত। সে বর্ধমানের ইচলাবাদে এক বস্তির ছোট ঘরে নামমাত্র ভাড়ায় একা থাকে। মাত্র 200 টাকা মাসিক ভাড়া, বিদ্যুৎ সহ, তাও 2 মাস বাকি। 2 বছরের বেশি এ ঘরেই আছে। বাড়িওয়ালার সবজির ছোট দোকান আছে। সচ্ছল না হোক, ছোট মনের নয়। ভাড়া নিয়ে কোনো দিন তাগাদা দেয় না। আর সুদীপ্ত ঘর ছাড়লে নতুন ভাড়াটে কেউ নেবে কিনা সন্দেহ। দরমার ঘর, টালির ছাউনি, স্যাঁতস্যাঁতে ছায়া ঘন, অস্বাস্থ্যকর। নেহাত অভাগা ভিখারি মানুষ এ ঘরে থাকে। সুদীপ্ত ভিখারি নয়, শিক্ষিত সাহিংস গ্র্যাজুয়েট, গৃহশিক্ষক, তবে পসার নেই। গোটা 10 বস্তির ছেলে মেয়েদের পড়াতো। 1,500-2,000 উপার্জন ছিল। নিয়মিত টাকা আসতো না। নিজের খাওয়া পড়া, সঙ্গে সরকারি চাকরির পরীক্ষার দরখাস্তের খরচ, বই ম্যাগাজিন এসব চালিয়ে সঞ্চয় বিশেষ কিছু সম্ভব ছিল না। মাস 2 আগে থেকেই শারীরিক অসুস্থতা ও দুর্বলতার জন্য মানসিকভাবে সে ভেঙে পড়েছে। পড়ানোতেও মন সংযোগ আসছিল না। গৃহশিক্ষকতার উপার্জনও গেছে। যত সামান্য সঞ্চয়ে খাবে, না বাড়ি ভাড়া দেবে, না চিকিৎসা করবে। পেটের বড় জ্বালা, সামান্য সঞ্চয়ে যতদিন চলে, আর তারপর অনশনেই হয়তো মরতে হবে। দান ভিক্ষা করে বাঁচার চেয়ে মৃত্যু শ্রেয়, অন্তত সুদীপ্তর কাছে। পুলিশ লাইন বাজারের পটলদার হোটেলের দীর্ঘদিনের সে খদ্দের। এখন বাজেট কমিয়ে নিরামিষ খায়। রাতে 3টে রুটি, আলু ভাজা, 5 টাকায়। পটলদার সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। তার অভাব সমস্যাও সে জানে, তাই দরদি মনে একটু রাতে আসতে বলে। 5 টাকায় বাড়তি মাছ বা ডিম, কোনো দিন ভাগ্য ভালো হলে চিকেন 2 পিস খেতে দেয়, অতিরিক্ত দাম নেয় না। সুদীপ্ত সমীহ করে লজ্জা পেলে বলে, মাস্টারবাবু, আপনার কাছে অনেক লাভ আগেই করেছি। তার সুদ থেকেই আপনাকে আমি বিনা পয়সায় খাওয়াতে পারি। আর আপনি অসুস্থ, একটু ভালো খাওয়া দরকার। আর এসব তো আমার বেড়ে যাওয়া খাবার। কথাটা সব সত্যি না সুদীপ্তকে বোঝানোর জন্য, কারণ দরিদ্র হলেও সে আত্মসম্মানী, পটলদা জানে। এদিন ছিল বেশ মেঘলা আকাশ। শীতের দিনে এমন নিম্নচাপ দুর্যোগ সচরাচর হয় না। সন্ধ্যা নামতে না নামতেই আকাশ ঘন কালো মেঘে ঢেকেছিল, সঙ্গে ঝড়ো দমকা হাওয়া। বৃষ্টি তখনও শুরু হয়নি। সুদীপ্তর গায়ে বেশ জ্বর। সন্ধে হতে সে পটলদার হোটেলে এসে বলল, দাদা, আজ আবহাওয়া ভালো নয়, আমায় 3টে রুটি, আলু ভাজা দিন, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। পটলদা বলল, একটু অপেক্ষা করতে হবে, এখনো আটা মাখা হয়নি। এখনই করে আপনাকে দিচ্ছি। বড় দুর্যোগের দিন, খদ্দেরও বেশ হবে কিনা সন্দেহ। সুদীপ্ত হোটেলের বসার বেঞ্চে অপেক্ষা করছিল। তার মধ্যেই টিপটিপ বৃষ্টি শুরু হলো। অন্ধকার গাঢ় হয়ে আসছে, সঙ্গে দমকা হাওয়া। সুদীপ্ত বলল, পটলদা, ছাতা নিয়ে আসিনি, আজ থাক, আমি চলি। আজ রাতে মুড়ি খেয়েই চালিয়ে নেব। পটল বলল, তাহলে আলু ভাজা নিয়ে যান, দাম লাগবে না। পলিথিন প্যাকে আলু ভাজা নিয়ে সুদীপ্ত ছুট লাগালো। বৃষ্টিটা হঠাৎই বাড়ল, সঙ্গে পাল্লা দিয়ে দমকা হাওয়া। নিশুতি রাতের মতো নির্জন রাস্তায় কোনো মানুষ কেন, কুকুরেরও দেখা নেই। তার বাড়ি না হলেও বাজারের মোড় থেকেই 300-400 মিটার দূর। অসুস্থ, দুর্বল, ক্লান্ত শরীর, গায়ে জ্বর, ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছিল। বাড়ি গিয়ে পোশাক বদল করে লেপের তলায় ঢুকে যদি রক্ষা পায়। দৌড়াতে দৌড়াতে
চাঁদমারির মাঠের কাছে হঠাৎই হোঁচট খেয়ে এমন পড়ল আর ওঠার সাধ্য হলো না। দুর্বল অসুস্থ শরীরে জলের ঝাপটা, দমকা হাওয়া, শীতের নির্জন অন্ধকার, সাঁঝরাতে সুদীপ্ত পরে পরে কাতরাচ্ছিল কিছুক্ষণ। ক্রমে সে অসাড় অসচেতন হয়ে পড়ল। যখন জ্ঞান ফিরে এলো, তার সারা শরীরে কেমন আবদ্ধ ভাব, নাকে অক্সিজেন, হাতে স্যালাইন, আলো আধারে ঘরে কেমন একটা টুং টাং শব্দ হচ্ছে, এমন আগে কখনো শুনিনি। মাথার কাছে টিভির মতো কিছু মেশিন, ক্লান্তিতে আবার ঘোর ঘোর লাগছে, চোখ বুজে আসছে। একজন মহিলার যেন কিছু বলছে, বোঝা যাচ্ছিল না। একজন পুরুষ কণ্ঠে জিজ্ঞেস করলো, আর বিপদ নেই তো? না স্যার, ডাক্তারবাবু আর একদিন আইসিইউতে রাখতে বলেছেন, তারপর নর্মাল বেড দেওয়া যাবে। পুরুষটি বললেন, যাক, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। মেয়েটির শত চেষ্টা, কাতর কান্না ঈশ্বর শুনেছেন। সুদীপ্তর মাথা ভালো কাজ করছে না। আবার এসব হেয়ালি শুনে মনে হচ্ছিল সে কোথায়? নতুন জগৎ, নতুন জীবন নয় তো? কিছুক্ষণ সে চুপচাপ দিশাহীন আজব সব চিন্তা করছিল। এক নার্স পোশাক পরিহিতা মেয়ে তার কাছে এসে দাঁড়ালো। সুদীপ্ত আবছা আলোয় দেখতে পাচ্ছিল নার্স পোশাক পরিহিতা মেয়েটি অনেকক্ষণ নীরবে তার দিকে অপলক উৎকণ্ঠা মুখে দাঁড়িয়ে থেকে বিদায় নিল। কিছুক্ষণ পর এক ডাক্তার সঙ্গে এক অন্য মহিলা নার্স তার শরীরের অনেক পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবু বললেন, ওর বাড়ির লোকজন এসেছিলেন? নার্স বলল, হ্যাঁ স্যার, ভদ্রমহিলা তো যেতেই চায় না, টাইম ওভারের পরও থাকতে চায়। কি বলে জানেন? উনি তো সরকারি হাসপাতালের নার্স, জীবনের আর ঝুঁকি যখন নেই, ওর বাড়িতে নিয়ে গিয়ে সেবা করবেন, দরকারে ছুটি নেবেন। ডাক্তারবাবু হাসলেন। বেচারা খুব ভেঙে পড়েছিল। ভদ্রমহিলা ভীষণ ভালোবাসেন, মনে হয় নিজের জীবন চেয়েও বেশি। খুব একচোট হেসে বললেন, এমন ভাগ্য করে আমি বউ পেলাম না, খুব কম মানুষই পায়। নার্স অনুযোগ সুরে বললেন, একতরফা কি হয় স্যার, ভদ্রলোকও নিশ্চয়ই ওই মহিলাকে খুব ভালোবাসেন। কিন্তু তাই যদি হয়, এমন খারাপ হাল ভদ্রলোকের হলো কি করে? ডাক্তারবাবু বললেন, সে গোয়েন্দাগিরি তুমি না হয় পরে করো, তবে আমার যা অনুমান, ভুল বোঝাবুঝি, দীর্ঘদিনের বিচ্ছেদ, অভিসার প্রেমিককে প্রায় মৃত অবস্থায় উদ্ধার, সেই 5-6-এর দশকের বাংলা সিনেমার ট্র্যাডিশনাল এক জীবন্ত বাস্তব সংকলনের আমরা সাক্ষী থাকছি। সুদীপ্তকে ঘুমের ইঞ্জেকশন স্যালাইনের মাধ্যমেই দেওয়ায় সে ঘুমিয়ে গিয়েছিল। সব কথা তার কানে যায়নি। পরদিন বিকালে সুদীপ্ত বেশ সুস্থ বোধ করছিল। মানুষ চিনতে পারছিল। তার যে অ্যাটেন্ডেন্ট বইটি ছিল, তার কাছে সে জানল, এক ভদ্রলোক ও তার আত্মীয়া 6 দিন আগে তাকে বর্ধমানের এই সেরা প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করে। সে নাকি ওই ঝড়জলের রাতে প্রায় মৃত অচেতন অবস্থায় পুলিশ লাইনের কাছে চাঁদমারির রাস্তায় পড়েছিল। তার আত্মীয়া নির্জন অন্ধকারে সাহায্যের জন্য ব্যাকুল আবেদন করে। এক ভদ্রলোক গাড়ি আটকে তাকে এই নার্সিংহোমে ওই গাড়ি করে এনে ভর্তি করেন। তার আত্মীয়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নার্স হলেও তাদের এই প্রাইভেট নার্সিংহোমে ভরসা বিশ্বাস বেশি। সুদীপ্তর মাথায় কিছু আসছে না। মনে হচ্ছিল পাগল হয়ে যাবে। কে এই মহিলা? কেন তার জন্য এত ত্যাগ, এত দরদ? সত্যিই কি সে তার পূর্ব পরিচিত? কিন্তু প্রেম সে জীবনে করেনি। আর তার পরিচিত আত্মীয়া বর্ধমানে পুলিশ লাইন ইছলাবাদ এলাকায় থাকে তা জানা নেই। আবার নার্স আত্মীয়া, আর এত নির্জন ঝড় বৃষ্টির রাতে এমন এদো রাস্তায় ওই মহিলা এলোই বা কেন? তাকে জলে ভেজা অচেতন পড়ে থাকা অবস্থাতে চিনতে পারল কেমন করে? হাজার প্রশ্নের কোনো সদুত্তর পেল না। তবে এই নতুন জীবন ফিরে পাওয়ার জন্য ওই মহিলাকে যে সাক্ষাৎ দেবতার দূত, এ বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ নেই। তার জীবনে বাঁচার কোনো আশা ছিল না, মোহ ছিল না।
স্বার্থপর বৈষম্যময় আত্মকেন্দ্রিক এই সমাজের প্রতি তীব্র ঘৃণা আর অনীহা তাকে প্রতি মুহূর্ত দগ্ধ করে মারত। না ছিল ভবিষ্যৎ, না সুরক্ষা, না ছিল কোনো স্বপ্ন। ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ সে তো কবে জীবন থেকেই অদৃশ্য হয়েছিল। তাই এই দেবতার দূত যেই হোক, জীবনে একটা ক্ষীণ ভবিষ্যৎ স্বপ্ন দেখার ইচ্ছে হলো। স্থির করলো ওই মহিলারূপী দেবদূত যা বলবে কোনো যুক্তি চিন্তা ভাবনা ছাড়াই সম্মতি দেবে, মেনে নেবে, সমর্থন করবে। কোনো গরমিল হলে সে নিজে ভুল বা মিথ্যা বলেছে বা ভুলে গেছে স্বীকার করে নেবে। বাকি জীবন সে ওকে নিয়েই বাঁচবে, যতদিন সে আমাকে চাইবে। চন্দ্রমল্লিকা অবাক হয়ে বলল, কি হলো, বলবে তো? সুদীপ্ত বলল, না না, সে শুনে লাভ নেই। চন্দ্রমল্লিকা এবার জেদ করে বলল, সমস্যা না বললে ওকে জবাব দেব কিভাবে? সুদীপ্ত বলল, বলবে ওর হাব ভাব আচরণ ভালো নয়। চন্দ্রমল্লিকা বলল, বলো না, তোমার সঙ্গে কি কোনো খারাপ ব্যবহার করেছে? সুদীপ্ত চুপ থাকে। চন্দ্রমল্লিকা বলে, কি বলো আমার দিব্যি, বলো। সুদীপ্ত ভয়ে কাঁপছে, ভয়ার্ত স্বরে বলল, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে শুনলে ভয় পাবে। চন্দ্রমল্লিকা সান্ত্বনার সুরে বলে, আরে বলোই না, আমি অনেক ভয়ের গল্প জানি, বলোই না। সুদীপ্ত একেবারে ভেঙে পড়েছে, থমথমে মুখে বলে, আমি ভাতঘুম থেকে জেগে হঠাৎই দেখি এই আয়া ডাইনিং টেবিলে খাচ্ছে, হাত কেমন লম্বা করে রান্নাঘর থেকে খাবার আনছে, হেঁটে যাবার দরকার হচ্ছে না। আমি ভয়ে তুমি না আসা অবধি ঘুমের ভান করেছিলাম, খুব ভয় করছিল, ও কাল এলে মরেই যাব। চন্দ্রমল্লিকা বলল, হয়তো তোমার ভ্রম, শরীর অসুস্থ, ভুল দেখেছ, তবে ভয় যখন পেয়েছ ওকে আর বাড়িতে ঢুকতে দেব না, কাল সকালে এলেই গেট থেকে বিদায়। সুদীপ্ত ভয়ার্ত কণ্ঠে বলল, তুমি থাকবে না? তাই আমার জন্য জবাব শুনলে আবার যদি ও সত্যি অশরীরী হয়, এ ঘরে চলে আসবে না তো? চন্দ্রমল্লিকা আশ্বাস দেয়, আমি তোমার কথাই বলবো না, ও জানবেই না তুমি ওকে সন্দেহ করছো, ভয় করছো। ঠিক আছে, কোনো চিন্তা করো না। তবে তোমার চোখের ভুল আমার এখনো মনে হচ্ছে, ভূত বলে কিছু আছে, আমার বিশ্বাস হয় না। সুদীপ্ত কিছুটা সাহস পেল, নিজের চোখকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না। পরদিন সুদীপ্ত একা ছিল, রান্না করা ছিল, নিজে বেড়ে খেলো। কেমন যেন আজ গা বাজছে, ছমছম করছে গোটা ঘর, কেউ যেন ঘরে আছে। বদ্ধ ঘরের উত্তর দিকের জানালা খুলে একটু সাহস পেল, কিন্তু একই কাণ্ড, পাশের বাড়ির লোকজন কেমন বিভ্রান্তের মতো ঘরে ঢুকে দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছে। বিরক্ত সুদীপ্ত নিজেই এবার জানালা বন্ধ করলো। শীতের উত্তরের ঠান্ডা কনকনে হাওয়া অসহ্য, সঙ্গে পাশের বাড়ির অসভ্য আচরণ। আজ একটু বিকালেই চন্দ্রমল্লিকা ফিরেছে, এসেই জিজ্ঞেস করলো, কেমন আছো? কেমন যেন উদ্বিগ্ন। সুদীপ্ত বলল, ভালো, কিন্তু কি জানো, আজ আমি উত্তর দিকের জানালা খুলতেই পাশের বাড়ির মানুষ সব ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিল। কি ধরনের মানুষ ওরা? চন্দ্রমল্লিকা রাগত স্বরে বলল, অসুস্থ শরীরের শীতের দিনে উত্তরের ঠান্ডা হাওয়া খাওয়ার খুব শখ তোমার না? আর কোনোদিন খুলবে না? ওরা সমাজ বিরোধী, নানা মাদক নেশার কারবার করে, হয়তো তাই তোমায় দেখে এসব করেছে কিছু লুকিয়ে রাখতে। ঘণ্টাখানেক বেশ গেল, কিন্তু চন্দ্রমল্লিকা আজ বেশ গম্ভীর, চুপচাপ, একা একা। রসিক হাসি খুশি স্বভাবটাই পাল্টে গেছে। সন্ধ্যার পর আসল রহস্য ফুটে উঠল। বাড়ির চারপাশে বেশ কিছু মানুষের গোলমাল, হই হুল্লোড়। 2-4টে ইট পাথর বন্ধ দরজা জানালায় এসে পড়েছে। সুদীপ্ত ভয়ে জিজ্ঞেস করল, কি গো, এসব কি? চন্দ্রমল্লিকা হাউ হাউ করে কাঁদছে। আর হলো না, বিলাপের সুরে হতাশায় বলল, আমি অশরীরী, তোমার কোনো ক্ষতি করব না, ভয় পেও না, এই ঘর আমার,
এখানে আমার স্বামীর সঙ্গে 2 বছর ঘর করেছিলাম। স্বামী ভালোবাসতো খুব, প্রসব করতে গিয়ে বাচ্চা সহ মরে যায়। স্বামী বেকার ছিল, তাই একটা কাজও পেল না হাসপাতালে। আবার বিয়ে করলো, এ ঘরেই বাস করছিল। আমার আর সহ্য হলো না, আমি উৎপীড়ন শুরু করলাম। ওকে ভয় দেখালাম, বললাম এ বাড়ি ছেড়ে যাও, এ বাড়ি আমার নামে, চাকরি করে সংসার করো, ক্ষমা করছি, তোমার প্রেম ভুয়ো, এ বাড়ি ছাড়ো। ওরা বাড়ি ছেড়ে পালালো। এ পাড়ার লোক যারা এসব জানে এটা ভুতুরে বাড়ি বলে। এ বাড়ি কেনার মানুষ নেই, আমি ছাড়বো না। অনেক লোন, অনেক কষ্টের বাড়ি। বাইরের হই হুল্লোড় বেড়েছে, তবে ঢিল মারা বন্ধ হয়েছে। পুলিশ খবর পেয়ে এসেছে। এইভাবে কোনো অভিযোগ প্রমাণ ছাড়া সন্দেহবশে মানুষের বাড়ি ঢিল ছোড়া অপরাধ। পুলিশের হুমকিতে কাজ হয়েছে। পুলিশ জানায় এত রাতে ওয়ারেন্ট ছাড়া পুলিশ বাড়ি তল্লাশি করতে পারে না। পাড়ার মানুষ এফআইআর করলে ম্যাজিস্ট্রেটের অর্ডার পেলে বাড়ির তল্লাশি হবে, তবু ভূত বলে অভিযোগ হবে না। সন্দেহজনক মানুষ বাড়িতে আছে যা বিপজ্জনক এমন অভিযোগ চাই। তাই ঘর তল্লাশি সময় সাপেক্ষ, আগামী দিন হয়ে যাবে। সুদীপ্ত চন্দ্রমল্লিকার এসব জানে না। হতাশায় দুঃখে ভেঙে চন্দ্রমল্লিকা বলে, আমি তোমার নিষ্পাপ নিঃস্বার্থ ভালোবাসা চেয়েছিলাম। তোমাকে আমি বহুদিন নজর করেছি। আত্মীয় স্বজন, বন্ধু, সমাজ, সংসার, সরকার সবাই তোমায় বঞ্চনা করেছে। তুমি দুঃখে হতাশায় গুমরে গুমরে কাঁদতে, শেষে ভগবান তোমার আয়ু কেড়ে নিতে কঠিন রোগে আক্রান্ত করল। তুমি নিউমোনিয়া, জন্ডিস সঙ্গে জ্বর একসাথে ভুগছিলে। সেদিন সন্ধ্যায় কৃষ্ণ প্রতিপদে আমি খুব সক্রিয় ছিলাম। তুমি যখন পড়ে গেলে মরমর মরমর, আমি ওই অটো চালককে ডাকলাম। ও জানে আমি অশরীরী, তাই কথার অবাধ্য হতে সাহস পায় না। জীবন দশায় আমার খুব প্রিয় ছিল। আমাকে ভয় করে, কিন্তু ওর ক্ষতি করব না জানে। একটু থেমে ভাবুক হয়ে যায়, দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন ওই প্রাইভেট কার আসতে দেখে তোমার আত্মীয়ার অভিনয় করে থামাই। অটো আসতে দেরি করছিল, তোমার সঙ্গে পিছনের সিটে যায়নি। কোনো মানুষ আমার ছোঁয়া লাগলে তার মৃত্যু, তাই দূর থেকেই আমায় ভালোবাসা সম্মান জানাতে হয়। আয়া আমার এক রূপ, তুমি সত্যিই দেখেছিলে। ভেবেছিলাম তুমি গভীর ঘুমে আছো, তাই আলস্য লাগছিল না হেঁটে হাত লম্বা করে আচারটা রান্নাঘর থেকে টেনে নিয়েছিলাম। বুঝলাম এই আয়া রাখলে তুমি ভয়ে মরেই যাবে। একটু অনুতাপ আর আফসোসে বলে, তোমার উপর নজর রাখার জন্য আমি আজ অন্য আয়ারূপে কেন নিজেকে রাখিনি? এটাই আমার ভুল। এ বাড়িতে মানুষ থাকে কেউ জানে না। আমি অদৃশ্য হয়ে আসি, তোমাকে অটো চালক আমার ইচ্ছা মতো নির্জন সময়ে ঘরে দিয়ে যায়। এই ঘর যা দেখছো মায়া, শুধু ধুলোর স্তূপ, বাইরের বাগান বনজঙ্গলে ভর্তি। সেদিন সুপার ডাকিনি, তোমার সঙ্গে এলে আমার স্পর্শে তোমার মৃত্যু হতো। তাই অটো চালকের সঙ্গে একা পাঠাই। দুঃখ উদ্বেগ হচ্ছিল, তুমি কি ভাবলে? তবে অদৃশ্যরূপে সঙ্গেই ছিলাম। আমি সব সময়ই তোমার সঙ্গে দৃশ্য অদৃশ্যভাবে থাকি। তোমাকে আমি সত্যি ভীষণ ভালোবাসি। তুমি বাইরে গিয়ে সব সত্য বললে হয়তো তোমায় ছাড়বে। এবার চন্দ্রমল্লিকা আশ্বাস ও স্নেহের সুরে বলে, আমি তোমার সঙ্গে অদৃশ্য হয়ে থাকব। তুমি দেখতে পাবে না আমায়, যে অশরীরী জানে দেখতে পায় না। অটো চালক আমার নির্দেশ শোনে, দেখতে পায় না। তোমার সব সমস্যা বিপদে আমি আছি, সুখে রাখবো, কথা দিলাম। সুদীপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, আজও তুমি আমার দেবতার দূত। তুমি ছাড়া এই স্বার্থপর বিশ্বাসঘাতক নিষ্ঠুর লৌকিক জগৎ বৃথা বৃথা। তুমি অশরীরী, আমাকে কেন বাঁচালে? চন্দ্রমল্লিকা বলল, গো, আমি তোমায় সত্তায় চেয়েছিলাম। আমায় ভালোবাসবে নিষ্কাম নিষ্পাপ প্রেমে। আমার শরীরে উষ্ণতা নেই, তীব্র শীতল। দেহজ প্রেম, যৌনতায় আমি অক্ষম। আমার পূর্ব অভিজ্ঞতাতেও আমি বিরক্ত, আহত। তোমাকে কৌশলে তাই আমাকে না ছোঁয়া, আমার ইচ্ছার বিরুদ্ধে শপথ করাই। তুমি খুব সৎ আমি জানি, কামুক বেহায়া নও।
তোমার সঙ্গে দীর্ঘদিন এভাবেই থাকতে চেয়েছিলাম। একটু চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে দুঃখী মনে বলে, ওই নার্সিংহোমেই আমার মৃত্যু। সময়ে ডাক্তার এলে বাচ্চা আর আমি দুজনেই বাঁচতাম। এই নার্সিংহোমেই বিনা খরচে ভুতুরে ম্যাজিকে তোমার সুচিকিৎসা করিয়ে আমার কিছু শোধ উঠল। একটু থেমে হতে বলে, সে সময় যদি বাঁচতাম, স্বামীর অভিনয় স্বার্থপরতা হয়তো দেখতে হতো না। যাক, আমার দুঃখ ছিল না, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সে মতে নিরাপদ অজানা স্থানে ঘর সন্ধান না করে এই বাড়ির মোহেই তোমাকেও আজ হারাতে হচ্ছে। এই বাড়ি কাউকে ভোগ করতে দেব না। ক্ষোভে রাগে চন্দ্রমল্লিকার মুখ বীভৎস ভয়ঙ্কর হয়ে উঠছিল। বিকট চিৎকারে বলছিল, পাশের বাড়ির মানুষদের ছাড়ব না। এতটাই জোরে সে চিৎকার, বাইরে টহলরত পুলিশ ও কিছু কৌতূহলী প্রতিবেশী ভয়ে থরথর কাঁপছিল। সুদীপ্তর নির্বিকার, কোনো ভয় নেই। চন্দ্রমল্লিকাকে সে চায় এই লৌকিক জগতের বিনিময়ে। তাই কাতরভাবে বলে, চন্দ্রমল্লিকা, তোমায় ছাড়া থাকতে পারবো না। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? চন্দ্রমল্লিকার উগ্র রূপ শান্ত হয়ে আসে। পূর্বের সেই মায়া ভরা মিষ্টি মুখ দুচোখ অশ্রুজলে চকচক করছে, ফুপিয়ে কাঁদছে। এক অদৃশ্য টান সুদীপ্ত অনুভব করছে। এগিয়ে যায় চন্দ্রমল্লিকার দিকে, জড়িয়ে ধরে ঘনিষ্ঠভাবে। এক পরম তৃপ্তি। চন্দ্রমল্লিকা আরও কাছে পেতে চায় সুদীপ্তকে। দুই বাহুর আগলে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে সুদীপ্তের মুখ চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। সুদীপ্তের শরীর কেমন ঠান্ডা হয়ে আসছিল, অসাড় হয়ে পড়ছিল। চন্দ্রমল্লিকা কাতর আর্তনাদে ডুকরে কেঁদে উঠে বলে, তোমাকে আমি স্বার্থপরের মতো লৌকিক জগৎ থেকে ছিনিয়ে নিচ্ছি। সুদীপ্তের মুখে তৃপ্তির হাসি বলে, লৌকিক জগৎ চেয়েও আমি তোমার ভালোবাসায় অলৌকিক জগতে অনেক অনেক ভালো থাকব। পরদিন পুলিশ যথাযথ অনুমোদন নিয়ে ঘর তল্লাশি অভিযান করে। রাতে আলো দেখেছিল, বিকট চিৎকার শুনেছিল। ঘরে আজ দেখল ধুলোর স্তূপ মেঝেতে, শুধু সুদীপ্তের বরফ শীতল সব, মুখে তৃপ্তির হাসি। তো বন্ধুরা, আজকের গল্পটা একটু বড় দিয়েছি আপনাদের জন্য। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের নিজের কোনো গল্প বা ঘটনা এরকম থেকে থাকে, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে পাঠাতে পারেন। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভয়ঙ্কর গল্প নিয়ে। ধন্যবাদ।